Welcome, my friends and followers. I am Dr. আরফি মণ্ডল। ডায়াবেটিস এবং ডায়াবেটিসজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার সমাধান দিয়ে থাকি। আমি দীর্ঘ চিকিৎসা জীবনের ডায়াবেটিস এবং ডায়াবেটিস রিলেটেড যে সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে এবং সেগুলি সম্পর্কে মানুষের যে সচেতনতার কতটা অভাব রয়েছে সেই সম্পর্কে আমি গবেষণামূলক কাজ করে দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস এবং কিছু সাইলেন্ট কিলার যেমন রয়েছে ডায়াবেটিস এবং কিডনি। এই কিডনি ডিজিজ এখন আপনারা শুনতে পাবেন ঘরে ঘরে, যেমন ডায়াবেটিস এবং কিডনি ডিজিজ যেটা সিকেডি আমরা বলে থাকি, ক্রনিক কিডনি ডিজিজ, এর সমস্যাও কিন্তু দিন দিন বাড়ছে। এবং এখানে কোনো বয়স বা একটা নির্দিষ্ট সময়ে হবে এর কোনো মানে নেই। আমরা দেখে থাকি যে যে কোনো বয়সে যে কোনো সময় মানুষ যে কোনো ধরনের সমস্যা নিয়ে হাজির হয়। তা আমি এই ডায়াবেটিস সম্পর্কে যেমন তাদের চিকিৎসা দিয়ে থাকি, এখানে আমি এমডিএল থেরাপির মাধ্যমে, অর্থাৎ হাউ টু মিনিমাইজ দ্য মডার্ন মেডিসিন, কীভাবে মডার্ন মেডিসিন কম করে তার লাইফস্টাইল মডিফিকেশন, তার জীবনযাত্রার প্রণালী পরিবর্তন ঘটিয়ে তার স্বাভাবিক কাজকর্ম, খাদ্য খাবার, এক্সারসাইজ এবং হোমিও মেডিসিন, আমরা হ্যানিম্যানের আবিষ্কৃত যে কিছু মেডিসিন, সেই মেডিসিনের মাধ্যমে তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়ে এবং তার প্রয়োজনীয় কিছু মডার্ন মেডিসিন ব্যবহার করে খুব সহজে একটা মানুষের রোগ দূরীভূত করা সম্ভব হয়। সেটা আমি হাতে কলমে দেখছি, আমার পেশেন্টরা সেগুলি উপকৃত হচ্ছে। আজকে আমি এই ডায়াবেটিস এবং কিডনি সম্পর্কে, ডায়াবেটিস কীভাবে কিডনিকে সমস্যায় ফেলে এবং কিডনির ডিজিজে আক্রান্ত হয় ডায়াবেটিক পেশেন্ট, সেই সম্পর্কে আমি দু চার কথা আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। দেখুন, এই যে প্যানক্রিয়াস দেখা যাচ্ছে, এই যে প্যানক্রিয়াসের যে কাজ, প্রধান কাজ হচ্ছে আমাদের ইনসুলিন উৎপাদন করা। এখানে 4 ধরনের সেল রয়েছে: আলফা সেল, বিটা সেল, গামা সেল এবং ডেল্টা সেল। এই বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়, বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়। সেই ইনসুলিন এসে এই যে ডিওডেনাম, সি শেপ ডিওডেনাম, এই ডিওডেনামে বিটা সেল থেকে উৎপাদিত ইনসুলিন এসে এই খাদ্যের সঙ্গে মেশে এবং এখান থেকে তারপরে তার আমরা জেজুনাম, ইলিয়াম, কোলন হয়ে বাকি অংশটা রেকটামের মাধ্যমে তার বার হয়ে যায়। সুতরাং এই যে পদ্ধতি আমরা মুখগহ্বর থেকে পায়ুদ্বার পর্যন্ত যে দীর্ঘ 21 ফুট লম্বা এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে খাদ্য চলাচলের সময় আমাদের শরীরে প্রয়োজনীয় অংশটা নেয় এবং বাকি অংশটা বার করে দেয়। এই যেখানে যে সমস্যা তৈরি হয় সেই সমস্যার কারণে একটি রোগের সৃষ্টি হয়। যেমন এই প্যানক্রিয়াসের বিটা সেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সাফিসিয়েন্ট ইনসুলিন তৈরি করতে পারে না, তখন তার ডায়াবেটিস আক্রান্ত হয়। আর ডায়াবেটিসে আক্রান্ত হলে ডায়াবেটিস বিভিন্ন ধরনের অর্গানগুলিকে ধীরে ধীরে টার্গেট করে এবং সেগুলিকে আস্তে আস্তে শেষ করে দেয়। এরপরে আমরা দেখতে পাই যে ডায়াবেটিসের প্রধান লক্ষ্যগুলির মধ্যে এই কিডনি একটা অন্যতম টার্গেটেড অর্গান ডায়াবেটিসের। এইখানে দুটো কিডনি থাকে। এই দুটো কিডনির একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আর একজন কাজ চালিয়ে দেয়। এইভাবে চালাতে চালাতে একটা সময় গিয়ে দুটো কিডনিই তার নষ্ট হয়ে যায়। দুটো কিডনি যখন তার নষ্ট হয়ে যায় তখন আর সে কাজ করতে পারে না। কিডনির কাজ বয়সের সঙ্গে সঙ্গে তার কাজের ক্ষমতাও কমতে থাকে। আমরা জানি একজন শিশু অবস্থায় একজন এই কিডনির যে কাজ, সেই কাজটাকে আমরা 125 ধরে থাকি। 125 ইজিএফআর টেস্ট করে যদি তার কাজের কিডনির কর্মক্ষমতা দেখা হয়, ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সেটা কমতে থাকে। কমতে যখন এই ইজিএফআর
চলে আসে 30-এর কাছে বা 30-এর নিচে, তখন তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে আপনি ডায়ালিসিসের জন্য তৈরি হন। এটা ধীরে ধীরে কখন এটা ডেভেলপ করেছে সে নিজেই হয়তো জানে না। এর সিমটমটা সাধারণ মানুষ কখন বুঝতে পারে? যখন এই কিডনির অভ্যন্তরে কোটি কোটি যে নেফ্রন রয়েছে, সেই নেফ্রনগুলির মোর দ্যান 70% যখন ড্যামেজ হয়ে যায়, তখন তার এই সিমটমগুলি ডেভেলপ করে। কিডনির ফাংশন কি? এই কিডনি থেকে দেখুন, কিডনি থেকে সমস্ত শরীরের যে বর্জ্য পদার্থগুলি প্রস্রাবের মাধ্যমে এখানে প্রস্রাবের থলি, এই প্রস্রাবের থলিতে এসে জমতে থাকে। এখান থেকে এটা এই প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে দিয়ে এটা বাইরে বার হয়ে আসে। এই স্বাভাবিক নিয়ম। এখানে অনেক সময় কি হয়, প্রোস্টেট গ্ল্যান্ড একটা বয়সের পরে পুরুষ মানুষের প্রোস্টেট গ্ল্যান্ডটা বাড়তে থাকে, বেড়ে যায়, গিয়ে এই যে প্রস্রাব ক্লিয়ার হওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা ন্যারো করে দেয়, খুব সরু হয়ে যায়। তখন প্রস্রাব বার হতে পারে না, তখন এই প্রস্রাবের থলির মধ্যে জমে থাকে। এই জমে থাকার ফলে অনেক সময় এখানে ইনফেকশন দেখা দেয় এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এর ফলে আস্তে আস্তে এই ইনফেকশনটা যদি কিডনি পর্যন্ত পৌঁছায়, কিডনিকে নষ্ট করে দেয়, কিডনি ড্যামেজ হয়ে যায়। সুতরাং এইভাবে এই কৌশলগুলি কিভাবে আমরা কিডনিকে যত্নে রাখবো, সেই বিষয়টি যদি আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু কিডনিকে আমরা খুব যত্নে রাখতে পারি। এবং কিডনির প্রধান যে খারাপ হওয়ার কারণ হিসাবে আমরা যে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড এবং হাই প্রোটিন জাতীয় খাবার প্রয়োজন অতিরিক্ত খাই, এই প্রোটিন বিপাকীয় যে বর্জ্য উৎপাদিত হয়, সেই বর্জ্য কিডনির মাধ্যমেই এটা বার হয়ে আসে। তাহলে এই কিডনিকে যত বেশি কাজ দেওয়া হয়, কারণ প্রোটিন বিপাক করে যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হয়, সেটা টোটালটাই এই ছাঁকনির মাধ্যমে ছেঁকে রক্ত থেকে পার করে দেওয়া হয়। এবং এখান থেকে এই কাজের ব্যাঘাত সৃষ্টি হলেই তখন তার কিডনির ডিজিজ বা সিকেডি শুরু হয়। এর প্রধান কারণ হিসাবে আমরা যেটা জানি যে এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তের যে সুগারের পরিমাণ যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে এই সমস্যাটা হয়। এছাড়া হাইপার টেনশন, প্রেশার নিয়ে মানুষের অত ধারণা থাকে না। অনেক আমাদের স্টাডিতে দেখা গেছে যে প্রতি 3 জন মানুষের মধ্যে 2 জন প্রেশারে ভোগে। তাহলে সেই প্রেশার নিয়ে কিন্তু মানুষ অত প্রেশার নেয় না, কারণ প্রেশারটা এত বেশি অনেকেই স্বাভাবিক মনে করে। এবং প্রেশার যে কারণে প্রেশার শরীরে বাড়তে পারে, সেই কারণগুলি তারা অ্যাভয়েড করে চলে, বুঝতে পারে না যে এই করলে। কেউ লবণ খাচ্ছে বেশি, কেউ হাই প্রোটিন খাচ্ছে বেশি, একই সঙ্গে ডিম, মাছ, মাংস, দুধ সমস্ত কিছু একসঙ্গে খাবার খাচ্ছে। যে খাদ্যবিধি যদি আমরা না মেনে খাই, তাহলে কিন্তু তার প্রেশার বাড়তে থাকবে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্যাগুলিও বাড়তে থাকবে। তাই এই কিডনিকে রক্ষা করা হচ্ছে আমাদের প্রধান কাজ। তা কিডনিকে আমরা কিভাবে সচেতন হয়ে কিডনিকে রক্ষা করব, সেই বিষয় নিয়ে আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করব, প্রেশারকে কন্ট্রোল করব, খাবার কন্ট্রোল করব এবং যেটুকু প্রয়োজন সেটুকু খাবো। এবং অযথা কিছু ওষুধ আমরা দেখে থাকি যে সাধারণ মানুষ তাদের পেন কিলার বা স্টেরয়েড জাতীয় ঔষধ খেয়ে থাকে। সেই ওষুধের যে সাইড এফেক্ট হিসাবে এই কিডনিকে ভীষণভাবে ক্ষতি করে। সেই কিডনিকে যাতে ক্ষতি না করতে পারে, সেই ব্যাপারে আমাদের একটু সচেতন থাকতে হবে। ধন্যবাদ আপনাদের এই বক্তব্য শোনার জন্যে। কিডনি আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। সেই অর্গানটাকে রক্ষা করার জন্যে আমাদের সচেতন হতে হবে। আসুন আমরা কিডনির যে কিভাবে ভালো রাখবো, সেই ব্যবস্থাগুলি নিয়ে আমরা আরও আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতন করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।